নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। ফুল অ্যান্ড ফাইনাল, দুটো মানেই ফুল অ্যান্ড ফাইনাল। তনলিষ্টার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে, তার কারণ বেশ কিছুক্ষণ ধরেই অপেক্ষা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেও ধর্মতলায় এক প্রকার ছন্ন ছাড়া ছবি দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের। তার কারণ ধর্নায় হাজির হাতে গোনা নেতাকর্মী। দেখা নেই সংখ্যাগরিষ্ঠ সাংসদ বিধায়কদের কারোরই। রানী রাসমণি না ওয়াই চ্যানেল, কোথায় যাবেন কর্মীরা, এই নিয়ে একটা সংশয় রয়েছে। তার কারণ কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের যে ফেসবুক পেজ, সেখান থেকে আপনারা দেখেছেন, সেখানে আমরা সেই পোস্টে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, সেখানে আহ্বান জানানো হয়েছে যে আপনারা প্রথমে রানী রাসমণি রোডে যান, সেখানে যদি কোনো রকম বাধার মুখোমুখি হতে হয় তারপর আপনারা ওয়াই চ্যানেলে যাবেন। ফলে এই ধরনের কেন নির্দেশ, এই নিয়েও একটা ধোঁয়াশা রয়েছে। নির্দিষ্ট নির্দেশ নেই তৃণমূলের তরফে। একটু ডিটেলে জানবো, আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌরভ, এই মুহূর্তে ছবিটা একবার প্রথমে জানতে চাইবো যে কারা কারা এলেন, যারা এলেন না, কারা কারা এলেন না, একটু ডিটেলে সেই ছবিটা একবার দেখতে চাইবো এবং জানতে চাইবো। সৌরভ, দেখো, তোমাকে প্রথমেই জানাই যে রানী রাসমণি রোড থেকে রোডে অবস্থান বিক্ষোভ করবার কথা বলেছিলেন তৃণমূল নেতৃত্ব, কিন্তু সেখানে অনুমতি না মেলায় তৃণমূলের প্রাথমিকভাবে ভাবনা ছিল যে সেখান থেকে তারা মিছিল করে আসতে পারেন। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের নেতারা নেত্রীরা অনেকেই তারা কিন্তু ওয়াই চ্যানেলে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে অনেক মহিলা কর্মী, ছাত্র যুব কর্মীরাও রয়েছেন। উল্লেখযোগ্য মুখেদের মধ্যে অবশ্যই চন্দ্রিমা ভট্টাচার্য, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, বর্ষিয়ান বিধায়ক অশোক দেব, তারা কিন্তু এসেছেন আজকের এই ওয়াই চ্যানেলের অনুষ্ঠানে। 2 থেকে 4টে। একটু সঙ্গে থাকো প্লিজ, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরোচ্ছেন, তার নিজের বাড়ি থেকে বেরোচ্ছেন, কালীঘাটের বাড়ি থেকে। সেই ছবি টিভি9 বাংলায় সবার প্রথমে এক্সক্লুসিভলি দেখছেন আপনারা। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সায়ন্ত থেকে জানবো যে তিনি কোন পথে রওনা দিচ্ছেন, কোথায় যাবেন জানবো। সায়ন্ত, দেখো, নির্বাচনে পরাজয়ের পর এই প্রথম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামছে এবং আজকে ওয়াই চ্যানেলে তার ধর্ণা কর্মসূচি রয়েছে। রানী রাসমণি অ্যাভিনিউতে অনুমতি পাননি এবং তারপর দেখা গেল আজ নির্বাচনের পরাজয়ের পর এই প্রথম তিনি রাস্তায় নামতে চলেছেন এবং তার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি থেকে গাড়ি বের হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন এবং কি বলবেন? আরে দাদা, আপনি শুনুন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু বললেন না, তিনি সোজা বেরিয়ে যাবার চেষ্টা করছেন এবং তিনি এখান থেকে সরাসরি ওয়াই চ্যানেলেই যাবেন। তবে যেখানে তিনি যেটা মূলত তার সঙ্গে দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জয় দত্ত সহ একাধিক তৃণমূল নেতৃত্ব রয়েছেন এবং সেই ছবি দেখতে পাচ্ছ যে একে একে এই তৃণমূলের সব নেতৃত্বরা বেরোচ্ছেন। এইখান থেকে সরাসরি ওয়াই চ্যানেলে যাবেন। নির্বাচনে পরাজয়ের পর এই প্রথম তার ধর্ণা কর্মসূচি, এই প্রথম তিনি রাজপথে নামছেন এবং দেখা যাচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে তিনি বেরিয়ে গেলেন এবং সরাসরি তিনি ওয়াই চ্যানেলে পৌঁছাবেন। সেই ছবি আমার ক্যামেরা সূর্যেন্দু দেখাচ্ছে। একদম একদম সায়ন্ত, আমরা সেই ছবি দেখাচ্ছি সরাসরি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন এবং তিনি যাচ্ছেন ওয়াই চ্যানেলে, কারণ তিনি রানী রাসমণির অ্যাভিনিউ যে রয়েছে সেখানে তিনি এই মুহূর্তে পারমিশন পাননি এবং তিনি যাচ্ছেন ওয়াই চ্যানেলে। আরও একবার আমি সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, কতজন নেতা নেত্রী, কতজন এমএলএ এমপি রয়েছেন যারা যাচ্ছেন ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? দেখো, এইখানে যেটা বের হলেন সেখানে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো এমএলএকে দেখা গেল না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, এছাড়া দোলা সেন সাংসদ, তাদেরকেই দেখা গিয়েছে, বাকিদের কারোকে দেখা গেল না। আর কোনো এমএলএকেও তার বাড়িতে দেখা যায়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর সঙ্গে 2জন সাংসদ এবং দলের 2-1জন নেতা ছাড়া কাউকে দেখা গেল না। তবে যেটা দলীয় সূত্রে নির্দেশ যে প্রত্যেককে ওয়াই চ্যানেল যেতে বলা হয়েছে। এক্ষেত্রে আমি একটা বিষয় জানতে চাইবো, দলীয় সূত্রে যে নির্দেশ আমরা সেটা এখন দেখছি যে আজ আমাদের দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রানী রাসমণি রোডের প্রতিবাদী সমাবেশে যারা যোগ দিচ্ছেন তারা যদি বাধার সম্মুখীন হন তাহলে তারা ওয়াই চ্যানেলে আসুন। ফলে ইন বিটুইন তাদের উদ্দেশ্যে কি নতুন করে বার্তা গিয়েছে যে সরাসরি ওয়াই চ্যানেলে চলে যান? তার কারণ তাদের ফেসবুক পেজে কিন্তু সরাসরি লিখছেন আগে রানী রাসমণি রোডে যান, সেখানে বাধাপ্রাপ্ত হলে ওয়াই চ্যানেলে আসুন। শান্ত, দেখো, ইতিমধ্যে কাউন্সিলরদের কাছে দোলা সেনের তরফে যে বার্তা গেছে তাতে বলা হয়েছে ওয়াই চ্যানেলের কাছেই আসতে, ওয়াই চ্যানেলের কাছে পৌঁছতে। এমনকি তাদের বেশ কয়েকজনের কাছে ফোন গিয়েছে যে ওয়াই চ্যানেলের কাছেই পৌঁছতে। অর্থাৎ কোথাও না কোথাও
কোথাও তাদের সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে রানী রাসমণি অ্যাভিনিউতে পৌঁছতে, আবার কোথা থেকে ফোন যাচ্ছে ওয়াই চ্যানেলে পৌঁছতে, অর্থাৎ কোথাও না কোথাও একটা সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। তবে যেটা জানা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো সরাসরি রানী রাসমণি অ্যাভিনিউ এবং ওয়াই চ্যানেলের যে জাংশন পয়েন্ট সেখানে পৌঁছচ্ছেন, সেখানে পৌঁছেই যাবতীয় সিদ্ধান্ত নেবেন। একদম শায়দ তুমি সঙ্গে থাকো। দিলীপ ঘোষ তার বক্তব্য এসেছে আমাদের কাছে, তার বক্তব্য শোনাবো। আমরা বলেছি গণতান্ত্রিক ক্রিয়াকর্ম এখানে কেউ বন্ধ করবে না কারো, কিন্তু পুলিশ সুবিধা দেখে অনুমতি দেবে। আমাদের চিফ মিনিস্টার বলেন যে 104 বার আমাকে কোর্টে যেতে হয়েছে পারমিশনের জন্য। আমরা কাউকে কোর্টে পাঠাবো না, পুলিশ ঠিক যেটা মনে করবে সেটা দেবে পারমিশন, সময় জায়গা সেই অনুযায়ী করতে হবে। যারা সরকারে থাকাকালীন শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় রাখতে পারেনি তারা তো বিরোধিতা করবেই। তো সেই জন্য সবে তো এত উৎপাত করেছেন, মানুষকে জ্বালিয়েছেন, মানুষ অশান্তিতে ছিল, ইলেকশন হয়েছে, কটা মাস নয় শান্তিতে থাকলেন। অভিষেকের পর আরো এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা। নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে লক্ষ্য করে ডিম বৃষ্টি। হেলমেট পরে পার্টি অফিসে এসেও হলো না শেষ রক্ষা। পার্টি অফিস ঘিরে ফেলে সনদ দেকে চোর চোর স্লোগান, সেই মুহূর্তের ছবিটা দেখছেন আরো একবার। পার্টি অফিস থেকে অবৈধ জিনিস সরানোর চেষ্টা করছিলেন সনদ, অভিযোগ স্থানীয়দের। দেখুন সেই মুহূর্তের ছবি এক্সক্লুসিভলি। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হলো, সেই ছবি আপনারা দেখছেন। জনরোষের শিকার প্রাক্তন তৃণমূল বিধায়ক। আচ্ছা, দুটো ছবি আপনাদেরকে দেখাই। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। 26 দিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযানে নেমেছিলেন, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল, ডিম বৃষ্টি হয়েছিল। সেই একই থেরাপি, সেই ডিম থেরাপি আরো একবার তৃণমূলের প্রাক্তন বিধায়কের জন্য। দেখুন ছবিটা, দেখুন দুটো ছবি একসঙ্গে। কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে মানে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, ধরুন আমি তো বলিনি 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোর পিটুনি হোক খেলেন, খাওয়ার পরে হচ্ছে বললেন যে সংবাদ মাধ্যম শুনেছে যে জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? আমার সঙ্গে একজন আমার নিরাপত্তা রক্ষী যিনি আছেন, আমার সিনিয়র দাদা, তিনি যে একজন থাকেন এই গাড়ি নিয়েই, ওনাকে নিয়েই, আরও একজন, উনি না থাকলে অন্য একজন। আমরা উলুবেড়িয়া যাই, যাতায়াত করি। গতকাল থেকে গদ্দার বেঈমান এসব শুনছি, কিন্তু কোথাও চোট 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 শুনতে হচ্ছে না স্বাভাবিকভাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমি রাজ্য সরকারের কাছেও নিরাপত্তা চাইনি, আমি কেন্দ্রীয় সরকারের কাছেও নিরাপত্তা চাইনি। কারণ আমি এটা দেখছি যে উলুবেড়িয়াতে ভোটের আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে যে সরব হয়েছিলাম, বিশেষ করে উলুবেড়িয়া সরকারের বিরুদ্ধে, এগুলো যদি মনে করেন যে পার্টিতে বলিনি, আইপ্যাককে বলেছি, পার্টি মানে তো আইপ্যাক, সেই সংস্থাকে রিপোর্ট করতে হতো। তাদের বহুবার বলেছি, আমাকে যখন ভোটের দিন যে সাবাতোজ করা হয়েছিল, আমি যখন দেখতে পাচ্ছি আমার এজেন্টরা বসতে পারছে না, দু ধরনের সই, প্রশাসনের কাছে একটা সই জমা পড়েছে আর পোল প্যাকেটে আরেক ধরনের সই। যখন বললাম যে আমি দুপুরবেলায় সাংবাদিক সম্মেলন করব, কেননা এটা তো চলতে পারে না, গোটা ভোট প্রথম 3 দিন ঢুকতে দেননি উলুবেড়িয়া সরকাররা, তারপরে ভোটে সাবাতোজ করছেন, ভোটের দিন ওই ঘটনা ঘটছে, তখন বলা হয়েছিল উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও দুর্নীতির শিরোমণি অভয় দাস, তাকে এবং আরেকজন আকবর শেখ, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু প্লিজ আপনি ঘুণাক্ষরে পুলক রায়কে নিয়ে কিছু বলবেন না, আমরা বাকিটা নিশ্চিতভাবে দেখব। তা আমার এখন বলার সরকারকে অনুরোধ করব যে বিশেষ করে এরম পুলক রায়েরা, উলুবেড়িয়া সরকাররা যারা আছেন, শুধু এরা নন, এখানে উনি পিডব্লিউডি পিএইচির মন্ত্রী ছিলেন। উনি কার জন্যে পিডব্লিউডি পিএইচির মন্ত্রী ছিলেন? কোথায় হচ্ছে ওনার দপ্তরের আধিকারিকরা যেতেন? ওনার পিডব্লিউডির আন্ডারে যে রাষ্ট্রায়ত্ত আন্ডারটেকিংগুলো রয়েছে, মানে গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের আন্ডারটেকিং, যেমন ম্যাকিন্টোস বার্নের এমডি, সেই এমডি কোথায়, ক্যামাক স্ট্রিটে কখন যেতেন, কবে যেতেন, সুমিত রায়ের সঙ্গে তার কি যোগাযোগ ছিল, সবই গোটা এটা একটা বড় নেক্সাস, পাবলিক মানি। আজকে আপনারা বলছেন না যে হুইসেল ব্লোয়ার, কালকে আমায় অনেকে বলেছেন যে হুইসেল ব্লোয়ারের কাজ, আমি আপনাদের এবার বলি, আমি নাম বলবো না, একজন বয়স্ক সিনিয়র সিটিজেন, আমি নামটা না বলে হচ্ছে আমি গোটাটা আপনাদের বলছি, আমি 1 মিনিট,
ডিয়ার ঋতব্রত, আই নামটা বলছি না, সিনিয়র সিটিজেন রিসাইডিং অ্যাট জায়গাটাও বলছি না, হ্যাভ টেকেন নোট অফ ইউর রিসেন্ট স্টেটমেন্ট ইন দ্য নিউজ মিডিয়া wherein you expressed willingness to act as a whistleblower to expose corruption. As somebody actively engaged in exposing corruption, As somebody actively engaged in exposing corruption, I wish to draw your attention specifically to the malpractices of former Minister Pulak Roy in the Public Health Engineering Department. I am in possession of documentary evidences showing irregularities in the procurement of ferules valued more than 200 crores under the Jal Jeevan Mission scheme. উনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, আমি চেষ্টা করব আজকেই দেখা করার। এই ভদ্রলোকের সঙ্গে আমি নাম অবশ্যই বলে তাকে বিপদে ফেলবো না, কারণ এখনো মানে এই উলুবেড়িয়া সরকাররা, আবার ওই যে বললাম এটা গোটাটাই তদন্ত হওয়া দরকার, মানে কার বরা ভয়ে কে চাইলেন এই গোটাটা পার্টিটা, সব গভর্নমেন্টটা গোটাটি তো হাইজ্যাক্ট। সেই হাইজ্যাক্ট যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন, এখন বলছেন সেন্ট্রাল নিরাপত্তা চাইছেন, তো তাদের বরা ভয়ে এই যে একটা, আমি কাল বলেছি তো যে দেখুন উলুবেড়িয়ার মানুষ ভোটের আগে আমায় সাবধান করেছেন, এবং আমারও যদি ওখানে কেউ বক্তৃতা, যেহেতু দূরে কলকাতা থেকে মিডিয়া তেমন যায়নি, কিন্তু ভোটের আগে থেকেই যদি দেখেন আমি একা কিছু লোককে নিয়ে ঘুরেছি একটা টোটোর মাথা খুলে বা ম্যাটাডোরের মাথা খুলে। স্বাভাবিকভাবে এটা এই যে মানে মানুষ বলছেন 100 জনের মধ্যে 90 জন মানুষ বলছেন যে এখানে প্রায় 2500 করে 4টে ফেজে 10,000 ঘর নেই, একটা ঘর মানে 3,67,000 টাকা। স্বাভাবিকভাবে বা ওখানে যে বিপুল পরিমাণ নির্মাণ হচ্ছে, বলছে আমি তো বলতে পারবো না, যে মানুষ বলছে যে পুরসভায় কোনো হচ্ছে টেন্ডার হয় না ঠিক মতো, 1 জন 2 জন 3 জন, আমার কাছে ঘটনাচক্রের নামগুলো রয়েছে, বলে দেওয়াই ভালো, এই যে নামগুলো পরপর রয়েছে, যে ওখানে সব আধিকারিক উলুবেড়িয়া পৌরসভার কি অনুপম সামথিং, অশোক সরকার, এরা সবাই যুক্ত। স্বাভাবিকভাবে এগুলো সব রেস করতে হবে, দেখা যাক আমরা এগুলো। আপনার সঙ্গে তৃণমূলের অনেক বিধায়ক কি আছেন, মানে আপনার ভাবনা আছেন মানে বক্তব্যের সঙ্গে? দেখুন তারা বলতে পারবেন, আমি যৌথভাবে আমার আর সন্দীপন ছাড়া কারুর দায়িত্ব নিতে পারবো না। আমি আর আমরা দুজনে যা করেছি যৌথভাবে করেছি। বন্দ্যোপাধ্যায় যে লেটার দিয়েছিলেন তাতে যাদের বিরোধী দলনেতা করার কথা বলা হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন ছাড়া তাকে বিরোধী দলনেতা চাইছেন না। আমরা পার্টি তো বলেনি, কোনো রেজলিউশনই তো দেয়নি, অ্যাটেন্ডেন্সে সই হয়েছিল, তো রেজলিউশন কোত্থেকে এলো? আমি কাজ ছেড়ে বেরিয়ে আসছি, তারপর আবার কথা বলবো। আমার কিছু কাজ আছে। আমি ঘুরে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক্ট করে। তাহলে কি একনাথ সিংহের ভূমিকায় দেখা যাচ্ছে? এগুলো মিডিয়ার স্পেকুলেশন। আমি কি বলবেন তাপস ভাই? আপনার নাম নিয়ে তাপস ভাই বলছেন, আমি জবাব দিয়েছি। আজ आप लोग आए हैं असेंबली, আমরা দেখতে পাচ্ছি আপনারা শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিন্তু স্পষ্টতই সাম্প্রতিক ঘটনাবলী উল্লেখ করলেন, এবং তিনি যে সই জালিয়াতি নিয়ে নানা বিতর্ক, নানা প্রশ্ন ওঠে, সেই সই জালিয়াতির ক্ষেত্রেও কিন্তু তিনি স্পষ্ট করলেন তিনি অ্যাটেন্ডেন্স শিটে সই করেছিলেন, তিনি কোনো সম্মতিপত্র বা রেজলিউশনে সই করার কথা তিনি আগেও স্বীকার করেছেন, এবারও বললেন। ফলে সই জালিয়াতির যে বিতর্ক বা যে প্রশ্ন সামনে এসেছিল সেই বিষয়টা আরও একবার তিনি উল্লেখ করলেন। শুধু তাই নয়, সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এটাও স্পষ্ট করে দিলেন যে তিনি এবং সন্দীপন সাহা, তারা 2 বিধায়ক, তারা সম্মিলিতভাবে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন, এবং গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানানোর পর দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয় সেই বিষয়টাও উল্লেখ করলেন। কিন্তু বাকিদের এই মুহূর্তে অন্যান্য বিধায়করা তারা কি করবেন, তাদের অবস্থান কি হবে, সেই নিয়ে প্রশ্নের কিন্তু এই মুহূর্তে কোনো উত্তর দিলেন না, তিনি এড়িয়ে গেলেন, এই মুহূর্তে কোনো রকম সেই প্রশ্নের উত্তর দিলেন না। এখনো পর্যন্ত যা বিষয় উঠে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার নিশানাই করলেন, তার কারণ সেদিনকার ঘটনা আরও একবার তিনি উল্লেখ করলেন। তৃণমূল কংগ্রেসের প্রশ্নে তিনি স্পষ্টতই বললেন যে তৃণমূল কংগ্রেস হাইজ্যাক হয়ে গিয়েছে। আমি না দেখো তাপস রায় এই মুহূর্তে কিছু বলতে হবে না। ফোন দাও বিধানসভায় যেমন আসি এসেছি,
এবং তোমরাও চেয়েছিলে আমার আশা। আমি ছিলাম পার্টি অফিস, সেখান থেকে এসেছি। এবার তোমাদের কি জিজ্ঞাসা? আপনি একটা পোস্ট করেছেন যে ঋতব্রত 50 জনের তালিকা নিয়ে বিধানসভায় এসেছেন এবং আমি একটা পোস্ট না, আমি রিপোস্ট ওটা বোধ আমি আমার ফেসবুকটা আমি নিজে হ্যান্ডেল করি না, এটা তোমরা দেখতে পারো আমার কেউ করে না। না, আমি একটা রিপোস্ট, ওটা পোস্ট না, রিপোস্ট। কার রিপোর্ট দাদা এরকম একটা পোস্ট করলেন ঋতব্রত আসছেন 50 জনকে নিয়ে? আরে পোস্ট যদি কিছু হয় আর এরকম যদি ঘটনা তৃণমূলের ঘটে তো সেটা যাবে না আমার ফেসবুকে? তৃণমূলের শোচনীয় অবস্থা। তৃণমূলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মমতাকেও ডিনাই, অভিষেককে তো বটে। তো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পার্টির রেজাল্ট 1 মাসও হয়নি, এখনো বাকি আছে আরো 2 দিন, তাই না? তো সুতরাং এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল এবং এটা হবে, এটা ঘটবে। তার কারণ তৃণমূল কংগ্রেসটা অ্যাপলিটিক্যাল নায়ক নায়িকা, গায়ক গায়িকা, পশ্চিমবাংলার বাইরে একটা বাংলার দল, তার আবার সর্বভারতীয় দেখাতে গিয়ে গুজরাট থেকে, দিল্লি থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত অরাজনৈতিক লোকদেরকে নিয়ে এসে এই সমস্ত রাজ্যসভা লোকসভায় পাঠানো। তো সুতরাং এগুলো এতদিন চুপ করে দমবন্ধ পরিস্থিতিতে সহ্য করেছে। তারপর এখানেও পশ্চিমবাংলাতেও ওই যদি দেখা যায় কাউন্সিলর, চেয়ারম্যান, এমআইসি, সিআইসি, মেয়র তো বোধহয় এখন অনেকগুলো হয়েছে, কমিশনারেটও অনেক হয়েছে, আর কর্পোরেশনও অনেক হয়েছে। তারপরে মন্ত্রিসভায় যারা যারা রয়েছে তারা তো অরাজনৈতিক, রাজনীতির লোকই নয়। একটা আধটা হয় ঠিক আছে, তো গন্ডায় গন্ডায় হলে সেই রাগটা, ক্রোধটাই বহিঃপ্রকাশ ঘটছে। আমি ভীষণ খুশি। শুধু খুশি বলছো কেন? তো আমি কি দুঃখ পাবো নাকি তৃণমূল ভাঙলে? তোমাদেরও বলিয়ারি প্রশ্ন করো সবাই এমন এমন। নিয়ম হচ্ছে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের যারা সদস্য অর্থাৎ এমএলএ, সেই এমএলএরা বেশিরভাগই যদি সই করে তাদের নেতা নির্বাচিত করে, যদিও আজকে আমাদের স্পিকার স্যার নেই, স্পিকার আসবেন, তিনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু বেশিরভাগ যদি চায় সেখানে বিবেচনা করতে হবে। না, কখনো ঘটেনি। তৃণমূল বলে দল ছিল না তো। পশ্চিম বাংলায় এবং রাজ্য বিধানসভায় যে নতুন নতুন ঘটনা ঘটছে বহু ক্ষেত্রেই গত 15 বছর ধরে, এই সংবিধান যখন লেখা হয়েছিল, রুলস অ্যান্ড রেগুলেশন যখন হয়েছিল, ল অফ দ্য ল্যান্ড যখন, তখন তৃণমূল বলে পার্টিটা ছিল না। সেই জন্যেই মিলছে না কিছু, দিতে পারে। হ্যাঁ, সেক্রেটারিকে দেওয়া যায় কি পারে পারে আমি জানি না, দেবে কি দেবে না আমি জানি না। আমি ভেতরে ঢুকবো, খোঁজ খবর নেবো, তো নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করবো। আমি একটা আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল এলিমেন্ট এবং তারপরে শাসক দলের একজন বিধায়ক, সুতরাং আমি খবরাখবর রাখবো না, নেব না। সেটা একটু আধটু জেনেছি, শিখেছি মাত্র। অনেকের অন্য কিছু জানার শেখার অভ্যাস থেকে বা সেদিকে নজর থাকে, আমার সেটা ছিল না। সবার বিধায়ক একটু পরিষদীয় রীতিনীতি জানার চেষ্টা করেছি। যে সাহস তারা সঞ্চার করছেন সেটা বাকিদের মধ্যে ছড়িয়ে যেতে সংক্রমিত হচ্ছে। বাকি বিধায়করাও কি এগিয়ে? সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক। তো এক্ষেত্রে কি সংক্রমিত হচ্ছে আমি জানি না। বলছি এই তৃণমূলের ভবিষ্যৎ কি? এই তৃণমূলের ভবিষ্যৎ, তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। এইরকম একটা রাজনৈতিক দল থাকা উচিত নয়, যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে, বা একটা পরিবারের চিন্তা করে, বা কিছু মানুষের চিন্তা করে। 15 বছর ধরে পশ্চিমবাংলার কোনো চিন্তা করেনি। যদি তৃণমূল উঠে যায়, 80 জন বিধায়ক যারা তৃণমূলের টিকিটে জিতেছেন, সেটা তারা ভাববে, সেটা তারা ঠিক করবে, তারা ভাববে, এবং অপশন স্যার দিয়ে আইন আছে, সেটা তারা ভাববে। সেটা আমার ভাবার কথা নয়, আমি ভাববও না।
না, আমি এগুলো নিয়ে আমি ভাবতে যাবো কেন? ঋতব্রত যে উদ্যোগ নিচ্ছে তার প্রতি আপনার সাজেশন? না, ঋতব্রত উদ্যোগ নিয়েছে সেটা তো শুনলাম এবং জানলাম। এবার ঋতব্রতরা জমা দিক সেক্রেটারিটা, আজকে স্পিকার নেই, তারপরে স্পিকার সেটা পাওয়ার পরে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। বলছি উত্তর কলকাতার যদি এক বিধায়ক সাংসদ তারা যদি কোনোভাবে আসতে চান এই রকম ভাবে দলে স্বাগত জানাবেন নাকি ওটা দাঁড়ানো? উত্তর কলকাতার একজন উত্তর কলকাতা একজনই তো সাংসদ। এবং তার পরিবারের বিধায়ক আমার বন্ধু না, অনেক বড় বয়সে বন্ধু করে আমার বয়সটা বাড়িয়ে দিও না। হ্যাঁ, এখন বিজেপি এমনই একটা কঠিন রাজনৈতিক দল, সর্বভারতীয়, এবং নেওয়া না নেওয়ার ব্যাপারে একাধিকবার শ্রমিক ভট্টাচার্য তার দিয়েছেন, বিবৃতি দিয়েছেন। তবে টেন্টেড কাউকে নেওয়া উচিত নয়। আমার একটা ওই যেটা বলেছিলাম we have with us তাপস রয়। একদিকে আমরা শুনছিলাম তনিষ্ঠা, তাপস রায়। এই মুহূর্তে আমরা ওয়াই চ্যানেলের ছবিটা একবার দেখে নিই নাকি? এই ছবি আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসতে চলেছেন। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, দেখো, ওয়াই চ্যানেলের একটু ছবিটা তোমাকে দেখাবার চেষ্টা করি। আমি আমার চিত্র সাংবাদিক কুণাল গঙ্গোপাধ্যায়কে বলবো যে ওয়াই চ্যানেলের ছবিটা তোমাকে একটু দেখাত। এই মুহূর্তে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিম, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, ইন্দ্রনীল সেন, তারা প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যেটা, যে অনেক ছাত্র, যুব কর্মী, পুরনো দিনের কর্মী, তারা অনেকেই কিন্তু উপস্থিত হয়েছেন এই ওয়াই চ্যানেলের বিক্ষোভ সমাবেশে। এবং কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসবেন। যতটুকু আমরা খবর পেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড ক্রস করছেন এবং এই মুহূর্তে কিন্তু যে কোনো মুহূর্তে তিনি চলে আসতে পারেন। তুমি দেখো, এখানেই নেতানেত্রীরা অপেক্ষা করছেন। কিছু কাউন্সিলর তাদের ওয়ার্ডের মিছিল নিয়ে এসছেন এবং সব মিলিয়ে এখানে কিন্তু একটা ছোট জমায়েত আমরা দেখতে পাচ্ছি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং অপেক্ষা করছেন প্রত্যেকটা নেতৃত্ব। এই মুহূর্তে শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, একটু যেতে দিন। শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণা চক্রবর্তী, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, অশোক দেব, প্রত্যেককে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে এখানে এইখানে বাস স্ট্যান্ডেই কিন্তু কার্যত অস্থায়ী ধর্ণা মঞ্চ তৈরি করে ফেলা হয়েছে, যেখানে তারা উপস্থিত রয়েছেন এবং অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, যিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবেন বলেই আমাদের কাছে খবর। তন্ময় ঘোষ, তিনিও এসে গেছেন, প্রার্থী ছিলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তাকেও দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু সুজয় রয়েছেন, আমাদের অপর সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছে। সুজয়, আমরা ওয়াই চ্যানেল থেকে সেই সরাসরি ছবিটা দেখছি। বেশ কয়েকজনকে বলা হয়েছিল রানী রাসমণি অ্যাভিনিউয়ে যেতে, সেখানে অসুবিধা হলে ওয়াই চ্যানেলে চলে আসতে। মাঝে এক্ষেত্রে একটা বিতর্ক তৈরি হয়েছিল। তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা একটু তুলে ধরো। একবারে আমার সহকর্মী অরিত বাসুকে বলবো একটু ওয়াই চ্যানেলের ছবিটা যদি আমরা প্যান করে দেখাতে পারি। ছবিতে একটা বড় বিস্তর তফাৎ। যদি তৃণমূলের কয়েক মাস আগেও যখন তারা শাসক দলে ছিল, তখন যে কোনো বৈঠক, যে কোনো ধর্নায় তিল ধারণের জায়গা থাকতো না। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে আসছেন, আর কিছু সময়ের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছাবেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিটা যদি দেখো যে ওয়াই চ্যানেলে খুবই সামান্য ছোট্ট একটু জায়গায়, সেই জায়গাও এখনও সম্পূর্ণভাবে ভরেনি। এখনও তৃণমূল কর্মী সমর্থকদের যতটুকু ভিড় দেখা যাচ্ছে, ওই একটা জায়গাতে জটলা রয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু সময়ের মধ্যে এসে বৈঠকে যে ধর্নায় বসবেন। ফলে তফাৎটা বোঝা যাচ্ছে যে ক্ষমতা চলে যেতেই তৃণমূল থেকে যে বহু মানুষ, বা বলা চলে যে তৃণমূল যে কার্যত একটা বড় অংশের সমর্থন যে হারিয়েছে, সেটা এই ছবিতেই স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি প্রচুর বহু মানুষ এসছেন এখানে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে, তারা স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো কী বলেন, কী বার্তা দেন, তার কারণ এই প্রথম ভোট ফল প্রকাশের পর বা বিরোধী দলের তকমা পাওয়ার পর, মর্যাদা পাওয়ার পর এই প্রথম প্রকাশ্যে কোনো সমাবেশ বা ধর্নায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বিরোধী নেত্রীর নতুন করে কি বার্তা, সেটা শুনতে চান যারা তৃণমূল কর্মী সমর্থকরা।
তারা শুনতে চান মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বিরোধী হিসেবে তার দলকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, কিভাবে নেতৃত্ব দেয়। ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দল ভেঙে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, দলে বিরোধী দলে বার্তা উঠেছে, দলের মধ্যে এখন দেখা যাচ্ছে দল বিরোধী কথা বলছে এখনো অনেক বিধায়করা। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব রাজেশ মাহাতো, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন, এরকম একটা দায়িত্ব এবং এমন সময় দাঁড়িয়ে এমন একটা দায়িত্ব। এর আগে দীর্ঘদিন ধরে মানুষের এত বঞ্চনার অভিযোগ আপনাদের শুনতে হয়েছে, আপনারাও সরব হয়েছেন। স্বাধীন দায়িত্ব পাওয়ার পর, মন্ত্রিত্ব পাওয়ার পর আপনার ফোকাসে মূলত কোন কোন বিষয়গুলো থাকবে, যেটা আপনি একেবারে শক্ত হাতে ধরবেন? নমস্কার আপনাদের চ্যানেলকে। তো মন্ত্রিত্ব পাওয়ার পরে শক্ত হাতের সবগুলাই ধরতে হবে, কোন কোনটা বেশি শক্ত হাতে ধরার বিষয় নেই, ঠিক আছে? কারণ এখানে পূর্বতন সরকার এমন অবস্থাটা করে দিয়েছে যে প্রত্যেকটা জিনিসকেই কিন্তু শক্ত হাতে ধরতে হবে, নাহলে সমাধান হবে না, ঠিক আছে? এবং লিস্ট হচ্ছে অনেক লম্বা। আমি জনসংযোগে বেরিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, তাদের বঞ্চনার কথা, তাদের অভাব অভিযোগ আমি শুনেছি এবং এই তালিকাটা অনেক দীর্ঘ লম্বা। তাই আমি চাইব সবগুলোকেই ঠিকঠাকভাবে তার প্রকৃত সমাধান করার চেষ্টা, এবং আমি প্রকৃত যে তাদের সমস্যা তার গভীরে যাব। আমি জানেন আমি এই এলাকার ভূমিপুত্র এবং এই সমস্যাগুলোর মধ্য দিয়েই আমাদের এলাকার মানুষজন এতদিন কাটিয়েছে অনেক কষ্টের মধ্যে। আমি চাইব না যে তা মানুষের কষ্টটা, যন্ত্রণাটা আর দীর্ঘায়িত হোক। নবগঠিত রাজ্য সরকারের কাছে আমি মন্ত্রী হিসাবে আমার এই এলাকার সমস্যাগুলো। রাজেশবাবু, এর আগে আমরা দেখতাম যে এর আগে আগের সরকারের ক্ষেত্রে আমরা দেখতাম মূলত ওই কলকাতা কেন্দ্রিক একটা মন্ত্রিসভা, কিন্তু এবার একটা এখনো পর্যন্ত আমরা প্রপার ব্যালেন্স দেখলাম। মানচিত্র আমরা যেরকমভাবে দেখি, আপনি বলছেন আপনি যেখানকার ভূমিপুত্র, সেখানকার উন্নয়ন বা সেখানকার যাবতীয় সমস্যা, আপনার কি মনে হয় যে এভাবে মন্ত্রিত্বতে ভারসাম্য আসাটা উন্নয়নের জন্য, কাজ করার জন্য অনেকটা সহায়ক হবে? বিশেষ করে আপনি যে এলাকা, বিশেষ করে জঙ্গলমহল যেখানে যেখানে কাজ করবেন বলে আপনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। না দেখুন, বিষয়টা এই যে ভারসাম্য রেখে মন্ত্রিত্ব করা, এই বিষয়গুলো আমি মনে করি না আমার এখানে টিকাটিপ্পণী করা ঠিক হবে। এটা আমার উপর নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, ওনারা ঠিক করেছেন। ওনারা কি করবেন এখানে আমার এখানে কমেন্ট করাটাই সমীচীন। তবে আমরা জঙ্গলমহলে যারা আছে আমরা চাইবো আমরা এই যে এলাকা থেকে বিলং করি সেই এলাকায় যাতে আমার কাজের সুযোগ পাই, পরিসর পাই, এলাকার মানুষের অভাব অভিযোগ মিটে, অরণ্যবাসীদের দুঃখ যন্ত্রণা ঘুচে, এটাই আমরা চাইবো। এবারও কি ভারসাম্য কি ব্যালেন্স এই ব্যাপারে আমি কমেন্ট করতে পারছি না, সরি। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বারবার করে বলতেন যে এই কর্মী সমাজ, আদিবাসী জনজাতি তার বড় প্রিয়, তিনি বড় ভালোবাসেন। কিন্তু সেই বিষয়টা কি আদৌ প্রতিফলিত হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে তাদের জন্য আপনার ঠিক কি কি লক্ষ্য রয়েছে, কি কি কাজ রয়েছে? না ঠিক, যাকে উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনাকে সম্মান জানাই। কারণ অসম্মান করার আমার ধৃষ্টতা বা সংস্কার আমার মা বাপ আমাকে দেয়নি, আমার পড়াশোনা সেরকম নেই। ওনাকে পড়াশোনার সেরকম সেই শিক্ষা আমি শিক্ষিত নয়, ওনাকে সম্মান করি। কিন্তু উনি যে কমিটমেন্টগুলো করেছিলেন উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন আর কি, জঙ্গলমহলে এসে আপনারা যদি দেখেন আর কি, সেই শুরু থেকেই যেদিন উনি লালগড়ে এসেছিলেন মোটর সাইকেলে করে, তো জঙ্গলমহলের লোকই তার ওনার রাস্তাটা করে দিয়েছিল গাছগুলো সরিয়ে। লালগড়ে এসে উনি অনেক কথাই বলে গেছিলেন, জঙ্গলমহলের মানুষের দুঃখ যন্ত্রণা ঘুচাবো, উন্নয়ন করব, এইটাই ছিল ওনার শুরুয়াত, ঠিক আছে? সেদিন কিন্তু এই আমাদের মতো বলতে গেলে যারা জঙ্গলমহলের তাকে ওনাকে রেসপেক্ট করতে বা চেয়েছিল যে একটা বামফ্রন্ট সরকারকে সরিয়ে একটা জনমুখী জনদরদী সরকার আসে, তো সেই উনার আশা এবং আগমন থেকে উনি প্রতিনিয়ত প্রতিটা সভায় প্রতিটা জায়গায় এসে যে কমিটমেন্টগুলো, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, আজকে তার মূল্যায়নের পরিপ্রেক্ষিতে বলা যায় আর কি ওনাকে অসম্মান করার আমার ইচ্ছা নেই, আমি করবও না। কিন্তু তার দেয়া যে প্রতিশ্রুতি ছিল সেই প্রথম শুরু থেকে, সূচনা লগ্ন থেকে এবং তার শেষ 2026-এর আগে পর্যন্ত যে প্রতিশ্রুতিগুলো উনি দিয়েছিলেন, আমার মনে হয় না যে উনি ওগুলা রেখেছেন, ঠিক আছে? তো আর কি বলবো, এটা খুবই দুর্ভাগ্য যে আমাদেরকে ঠকতে হয়েছে। কুর্মী সমাজ, আদিবাসী সমাজ, জনজাতি সমাজ উনি ভালোবাসতেন, ওনার প্রিয়। আর ঠিকই আছে, ভালোবাসাবাসিতে তো আপত্তি নাই, কিন্তু আমার কাজ নিয়ে মতলব, মানুষের যে সমস্যাটা ছিল
একজন মুখ্যমন্ত্রী হিসাবে তার সাংবিধানিক দায়িত্ব ছিল মানুষের সমস্যাটার সমাধান করা। ভালোবাসা থাকুক না, ভালোবাসা কেন থাকবে না, উনি আসুন জঙ্গল বলে আমরা সাধারণ গ্রহণ করি। এবার সেই গুরুদায়িত্ব আপনার কাঁধে। আশা করি সেই সময় যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সাধারণ মানুষকে, তাদের কথা আরো একটু কাছ থেকে শোনার অবকাশ হবে এবং আপনি সেই মতন এগিয়ে যাবেন, আশা আমরা রাখতে পারি তো। এরকম বলি যে ওনার কাছ থেকে শোনার অবকাশটা নয় দাদা, যেটা হচ্ছে কাছ থেকেই তো শুনেছি, কাছ থেকে শুনেছি, জঙ্গলের আনাচে কানাচে, হ্যাঁ, ডাহি ডুংরিতে করে কান পেতে শুনেছি, ঠিক আছে, কাছ থেকে কান পেতে শুনেছি। কিন্তু এখন যেটা পেলাম যে অপরচুনিটি বা পরিসর বা সুযোগ বা ক্ষমতা, যে ওনাদের জঙ্গলমহলের অরণ্যবাসী বনচারী মানে রুখা মাটির বোকা মানুষের কাজ করার একটা সুযোগ পেলাম, একটা পরিসর অনেক পেলাম। অভিনন্দন আপনাকে আরো একবার, এবং আমরা আশা রাখবো যে মানুষ যে বঞ্চনার কথা বারবার বলেছেন তাদের সেই সমস্যা আপনারা সমাধান করবেন। অনেক ধন্যবাদ আপনাকে রাজেশ বাবু। এই মুহূর্তে বিধানসভায় টান টান নাটক চলছে বলা যেতে পারে। বিধানসভায় তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা জানতে পারা যাচ্ছিল, তিনি 50 জন বিক্ষুব্ধ যে বিধায়ক রয়েছে তাদের যে রেজলিউশন রয়েছে সেটা তিনি জমা দিতে চলেছেন স্পিকারের কাছে, এমনটাই শুনতে পাওয়া যাচ্ছিল। এখনো অব্দি যেমনটা জানা যাচ্ছে বিধানসভায় তিনি পৌঁছে গেছেন। ছবি দেখুন। একটা পার্টি, সেই পার্টিটা ঘটনাচক্রে একটা এত বড় পোল ডিব্যাকেল হয়েছে, এই পার্টিটা মমতা বিধায়কদের নামের তালিকা, কোন বিধায়কদের নামের তালিকা? কাকে বলেছিলাম আপনাদের? কাকে কোন চ্যানেলে বলেছিলাম? এটা না কাইন্ডলি বলতে হবে। তাপস রায় একটা পোস্ট করেছেন যে আপনি 50 জনের নাম নিয়ে বিধানসভায় আসছেন জমা দেবেন, সেটাই প্রশ্ন করা হচ্ছে আপনাকে। আমি বিধানসভায় আমার কিছু কাজে এসেছি, আমি কোনো তালিকা নিয়ে আসিনি, মানে এগুলো সব স্পেকুলেশনস, দেয়ার ইজ নাথিং লাইক সাচ। গতকাল যে মিটিংটা হলো এমএলএ হোস্টেলে, ওখানে কারা কারা ছিলেন, কি কথা হলো? আপনি আড্ডা দিতে গেছিলাম, মুড়ি খেতে গেছিলাম, মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা। আপনাকে যে বহিষ্কার করা হলো কি বলবেন? এরকম বলেছি, কালকে যা প্রতিক্রিয়া দেওয়া দিয়েছি। আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব টল লিডার, তিনি আমাদের সবার নেত্রী। আমি পার্টি থেকে বহিষ্কৃত হতে পারি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্মান কমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তার প্রতি যে সম্মান ছিল সেই সম্মানই সব সময় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই আমার নেত্রী, আমাদের নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার অবজারভেশন, আপনি কি নেতা মানেন না? দেখুন, একটা পার্টি, সেই পার্টিটা ঘটনাচক্রে একটা এত বড় পোল ডিব্যাকেল হয়েছে, এই পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করেছিলেন সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে মানে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, ধরুন আমি তো বলিনি 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোরপিটুনি হোক খেলেন, খাওয়ার পরে হচ্ছে বললেন যে সংবাদ মাধ্যম শুনেছে যে জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? আমার সঙ্গে একজন আমার নিরাপত্তা রক্ষী যিনি আছেন, আমার সিনিয়র দাদা, তিনি যে একজন থাকেন এই গাড়ি নিয়েই, ওনাকে নিয়েই, আরও একজন, উনি না থাকলে অন্য একজন, আমরা উলুবেড়িয়া যাই, যাতায়াত করি। গতকাল থেকে গদ্দার বেঈমান এসব শুনছি, কিন্তু কোথাও চোর 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 শুনতে হচ্ছে না স্বাভাবিকভাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমি রাজ্য সরকারের কাছেও নিরাপত্তা চাইনি, আমি কেন্দ্রীয় সরকারের কাছেও নিরাপত্তা চাইনি। কারণ আমি এটা দেখছি যে উলুবেড়িয়াতে ভোটের আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে যে সরব হয়েছিলাম, বিশেষ করে উলুবেড়িয়া সরকারের বিরুদ্ধে, এগুলো যদি মনে করেন যে পার্টিতে বলিনি, আইপ্যাককে বলেছি, পার্টি মানে তো আইপ্যাক, সেই সংস্থাকে রিপোর্ট করতে হতো। তাদের বহুবার বলেছি, আমাকে যখন ভোটের দিন যে সাবাতোজ করা হয়েছিল, আমি যখন দেখতে পাচ্ছি আমার এজেন্টরা বসতে পারছে না, 2 ধরনের সই, প্রশাসনের কাছে একটা সই জমা পড়েছে আর পোল প্যাকেটে আরেক ধরনের সই। যখন বললাম যে আমি দুপুরবেলায় সাংবাদিক সম্মেলন করব, কেননা এটা তো চলতে পারে না, গোটা ভোট প্রথম 3 দিন ঢুকতে দেননি উলুবেড়িয়া সরকাররা, তারপরে ভোটে সাবাতোজ করছেন, ভোটের দিন ওই ঘটনা ঘটছে, তখন বলা হয়েছিল উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও দুর্নীতির শিরোমণি অভয় দাস, তাকে এবং আরেকজন আকবর শেখ, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কিন্তু প্লিজ আপনি ঘুণাক্ষরে পুলক রায়কে নিয়ে কিছু বলবেন না, আমরা বাকিটা নিশ্চিতভাবে দেখব। তা আমার এখন এটা বলার, সরকারকে অনুরোধ করব
যে বিশেষ করে এরম পুলক রায়রা, উলুবেরিয়া সরকাররা যারা আছেন, শুধু এরা নন, এখানে উনি পিডব্লিউডি পিএইচির মন্ত্রী ছিলেন। উনি কার জন্য পিডব্লিউডি পিএইচির মন্ত্রী ছিলেন? কোথায় হচ্ছে ওনার দপ্তরের আধিকারিকরা যেতেন? ওনার পিডব্লিউডির আন্ডারে যে রাষ্ট্রায়ত্ত আন্ডারটেকিংগুলো রয়েছে, মানে গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের আন্ডারটেকিং, যেমন ম্যাকিন্টোস বার্নের এমডি, সেই এমডি কোথায়, ক্যামাক স্ট্রিটে কখন যেতেন, কবে যেতেন, সুমিত রায়ের সঙ্গে তার কি যোগাযোগ ছিল, এই সবই গোটা এটা একটা বড় নেক্সাস। পোস্ট না, আমি রিপোস্ট ওটার মধ্যে আমি আমার ফেসবুকটা আমি নিজে হ্যান্ডেল করি না, এটা তোমরা দেখতে পারো আমার কেউ করে। আরে পোস্ট যদি কিছু হয় আর এরকম যদি ঘটনা তৃণমূলের ঘটে তো সেটা যাবে না আমার ফেসবুকে। তৃণমূলের শোচনীয় অবস্থা, তৃণমূলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মমতাকেও ডিনাই, অভিষেককে তো বটে। তো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পার্টির রেজাল্ট 1 মাসও হয়নি। তো সুতরাং এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল এবং এটা হবে, এটা ঘটবে। তার কারণ তৃণমূল কংগ্রেসটা অ্যাপলিটিক্যাল নায়ক নায়িকা, গায়ক গায়িকা, পশ্চিমবাংলার বাইরে একটা বাংলার দল, তার আবার সর্বভারতীয় দেখাতে গিয়ে গুজরাট থেকে, দিল্লি থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত অরাজনৈতিক লোকদেরকে নিয়ে এসে এতদিন চুপ করে দমবন্ধ পরিস্থিতিতে সহ্য করেছে। একটা হয় ঠিক আছে, তো গন্ডায় গন্ডায় হলে সেই রাগটা, ক্রোধটাই বহিঃপ্রকাশ ঘটছে। সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক। তো এক্ষেত্রে কি সংক্রমিত হচ্ছে আমি জানি না। বলছি এই তৃণমূলের ভবিষ্যৎ কি? এই তৃণমূলের ভবিষ্যৎ, তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। এইরকম একটা রাজনৈতিক দল থাকা উচিত নয়, যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে, বা একটা পরিবারের চিন্তা করে, বা কিছু মানুষের চিন্তা করে। 15 বছর ধরে পশ্চিমবাংলার কোনো চিন্তা করেনি। যদি তৃণমূল উঠে যায়, 80 জন বিধায়ক যারা তৃণমূলের টিকিটে জিতেছেন সেটা তারা ভাববে, সেটা তারা ঠিক করবে, তারা ভাববে, এবং অপশন স্যার দিয়ে আইন আছে সেটা তারা ভাববে, সেটা আমার ভাবার কথা নয়। এই মুহূর্তে একবার সরাসরি চলে যাবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছে। শ্রাবন্তী, আমি দুটো বিষয় জানতে চাবো যে এই মুহূর্তে বিধানসভার ভেতর পরিস্থিতিটা কি, আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কেন এসেছেন সেটা কি এখনো পর্যন্ত জানতে পারা গিয়েছে? গতকাল রাত থেকে যে নাটক চলছিল তার বোধহয় কোথাও গিয়ে একটা জবনিকা পতন হলো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন তারা অবশ্যই এলেন বিধানসভায়, যদিও ঋতব্রতর স্পষ্ট বক্তব্য যে তিনি আলাদা করে তৃণমূল ভেঙে 50 জন বিধায়ককে নিয়ে আলাদা কিছু তৈরি করবেন, এমনটা দাবি তিনি করেননি। ফলে যে খবর উঠছে সেটা সম্পূর্ণ মিথ্যে। যদিও তিনি বারবার এটা স্পষ্ট করার চেষ্টা করেছেন যে তাকে বলা হচ্ছে, বিভিন্ন ধরনের আখ্যা দেওয়া হচ্ছে, সেটা সম্পূর্ণ ভ্রান্ত। কারণ যখন তিনি তৃণমূল কংগ্রেস করতেন, তিনি আইপ্যাককে বারবার দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই সময় তাকে শুধুমাত্র অরূপ রায়ের বিরুদ্ধে, পুলক রায়ের বিরুদ্ধে বলতে বারণ করা হয়েছিল। সে ব্যাপারেও তিনি প্রশ্ন তুলেছেন এদিন, এবং তার বক্তব্য, দলে থেকে যদি কোনো রকম ভাবে মনে হয় যে কোনো বেআইনি কার্যকলাপ চলছে, সেক্ষেত্রে কেন তিনি দলের কেউ হয়ে প্রতিবাদ করতে পারবেন না। আজকের এখনো পর্যন্ত বিধানসভায় তিনি রয়েছেন, তাকে বারবার প্রশ্ন করা হয়েছিল যে ঠিক কি কারণে তিনি বিধানসভায় এসেছেন। সে প্রশ্নের সঠিক কোনো উত্তর দেননি তিনি। তার বক্তব্য, ব্যক্তিগত কিছু কাজ রয়েছে। যেহেতু আজকের বিধানসভার স্পিকার তিনি আসেননি, তাই সেক্রেটারির ঘরে এই মুহূর্তে যেটুকুনি আমরা খবর পাচ্ছি তিনি সেক্রেটারির ঘরে রয়েছেন। অন্যদিকে তার কিছুক্ষণ পরপরই তাপস রায়, যিনি এই পোস্ট করেছিলেন, তিনি বিধানসভায় আসেন এবং তার বক্তব্য, এটা শুধুমাত্র একটা রিপোস্ট ছিল, তিনি আলাদা করে কোনো পোস্ট করেননি। এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা সেটা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা তার কাছে না থাকলেও তৃণমূল কংগ্রেসের অন্দরে যে একটা ক্ষোভ রয়েছে, বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই ক্ষোভ ক্রমশ বাড়ছে, সেটাই স্পষ্ট করেছেন তাপস রায়। ধন্যবাদ শ্রাবন্তী। আমাদের নেতৃবৃন্দরা বলবেন, আপনারা যে যেরকম পারবেন জায়গা আছে বসে পড়ুন। আমি পুলিশকে বলবো, আমার বাড়ি থেকে দুটো এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসলেন, ছবি দেখছেন আপনারা। মমতা ধর্না কর্মসূচিতেও দিশেহারা তৃণমূল।
প্রথমে ওয়াই চ্যানেল যাবেন নাকি কোথায় যাবেন, রানী রাসমণি অ্যাভিনিউ যাবেন, সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। এখন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসেছেন, সেই ছবি আপনারা দেখছেন, এবং হাতে গোনা কয়েকজন এমএলএ এমপি সেখানে রয়েছে। হাতে গোনা কয়েকজন এমএলএ এমপি উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচিতে। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ, কি চলছে ধর্ণা কর্মসূচিতে? এখানে পৌঁছেছেন তাও 20 মিনিট আগে। এখানে যেটা দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই ফলাফল বেরোনোর পর, ক্ষমতা হারানোর পর সৌরভ, খুব স্পষ্ট করে শোনা যাচ্ছে না, তোমার সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন। আমি আরো একবার সৌরভের থেকে জানতে চাইবো, সৌরভ, কতজন এমএলএ এমপি আজ উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায়? দেখো, প্রথমেই যে কথা বলবো যে ক্ষমতা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রথম রাস্তায় নেমে এসেছেন এবং তিনি আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করবার পর এই মুহূর্তে ওয়াই চ্যানেলে এসেছেন। স্বাভাবিকভাবে তার দলের কর্মী এবং নেতাদের মধ্যে একটা আবেগ সঞ্চারিত হয়েছে তাকে দেখে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে মাইক তুলে কিছু বলেছেন, কিন্তু এতটাই স্লোগানিং চলছিল, এক্স্যাক্টলি তিনি কি কথা বলেছেন তা স্পষ্টভাবে শোনা গেল না। নিশ্চিতভাবে তার অতীতের যে বিভিন্ন সময়ের, তিনি বিরোধী দলনেত্রী থাকার সময়ে যে কর্মসূচি, তিনি ক্ষমতায় থাকার সময়ে যে কর্মসূচি, সেখানে যে জনসমাগম, তার সঙ্গে আজকের এই জনসমাগমের কোনো তুলনাই চলে না। তার তুলনায় মানে অর্ধেকেরও কম, অনেক কম। কিন্তু যে মানুষরা এসেছেন তারা কিন্তু তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি শোভনদেব চট্টোপাধ্যায়কে, অশোক দেবকে, আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রনীল সেন, বৈশানর চট্টোপাধ্যায়, দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্য, দেখতে পাচ্ছি ডেরেক ও ব্রায়েন এবং মালা রায়কে আমরা দেখতে পাচ্ছি। কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগরের চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী, আমরা তাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ হাতে গোনা নেতা কর্মী এবং কর্মীদের সংখ্যাও যদি তুমি বলো, সেটাও কিন্তু তার অতীতের যে বিভিন্ন কর্মসূচি তার তুলনায় খুবই নগণ্য। আমাদের এই ধারণা চলবে যে রাষ্ট্রীয় সরকার আজকে মানুষকে হাসপাতালে ভর্তি হতে দিচ্ছে না। দেখছেন তো, মাইক দেওয়া হয়নি। আমাদের বিশ্বাস আছে যে বাংলায় ভোট লুট করা হয়েছে বেআইনিভাবে। আমাদের এমএলএ থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, কন্টেস্টিং ক্যান্ডিডেট থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, মিউনিসিপাল থেকে শুরু করে, এবং পুলিশ বলে যাচ্ছে গভর্নমেন্টের কোথায়, সরকারের কোথায়, দিল্লি কোথায় লাগছে, তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, জাতীয় দল ভাঙবার চেষ্টা করবে।
তৃণমূল সন্ত্রাসে কেউ হারিয়েছেন ছেলে, ছাড় পাননি অশীতিপর দম্পতিও। কারো জমি দখলের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। শুভেন্দু অধিকারীর কথা বলছি আপনাদেরকে জনতার দরবারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার, এবং সেখানেই তৃণমূলের সন্ত্রাসে কেউ হারিয়েছেন ছেলে, ছাড় পাননি অশীতিপর দম্পতিও। কারো জমি দখলের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুভেন্দু। মমতার জামানায় সংস্কৃতি জগতেও সিন্ডিকেট রাজ। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। জনতার দরবারে গিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ দুই সঙ্গীত শিল্পী। 12 বছর ধরে কোণঠাসা ছিলেন শিল্পী কলাকুশলীরা। বহু শিল্পীর ক্যারিয়ার শেষ করেছে ইন্দ্রনীল সেনের সিন্ডিকেট বাহিনী। শুভেন্দুর হাতে নথি তুলে দিয়ে দাবি সঙ্গীত শিল্পী দোলা ও ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। মাননীয় ইন্দ্রনীল সেনের হয়ে যে নেক্সাস বাহিনী কাজ করেছে এবং যার দ্বারা আমাদের 15 বছর আমরা গান গাইতে পারিনি, মঞ্চ পাইনি, এবং মানুষের অবসাদেও অনেক শিল্পী রয়েছেন, তাদের হয়ে তাদের পাশে থেকে আমরা বার্তাটা দিতে এসেছিলাম। বলতে পারেন 500 জনের কণ্ঠ আমরা দুজন দিতে এসেছি। এখান থেকে কয়েক কোটি টাকার ট্রানজাকশন হয়েছে, যে ট্রানজাকশনের একটা বড় মাপের ফাইল আমরা বিল হিসাবে পেয়েছিলাম। আমি পেয়েছিলাম, আমাকে কোনো একজন সহযোগিতা করেছিলেন, তার টোটালটা আজকে আমি দিতে পেরেছি এবং ওনার কাছে আমরা পৌঁছতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে উনি আমাদের পাশে আছেন, আমরা আবার গাইব, আমাদের মঞ্চে আমাদের আবার ফিরিয়ে দেওয়া হবে, এবং উনি দপ্তর কেন্দ্রিক যাবতীয় কিছু ঢেলে সাজাচ্ছেন এবং উনি খুশি যে আমরা এগিয়ে এসেছি। আমাদের তরফ থেকে কেউ এগিয়ে এসে কথা বলছেন, এতে উনি ভীষণ খুশি। উনি দপ্তর সাজাচ্ছেন। আমার সাথে দোলা বন্দ্যোপাধ্যায় এসছেন, আমরা দুজনেই এসেছি মুখ্যমন্ত্রীর কাছে। এই যে ইন্দ্রনীল সেনের যে সিন্ডিকেট রাজ চলতো, যে নেক্সাস চলতো বিভিন্ন সিনিয়র এবং জুনিয়র এবং মাঝবয়সী শিল্পীদের নিয়ে, সেইগুলো আমাদের কাছে অনেক তথ্যাদি আছে, আমাদের কাছে অনেক বিল, এবং তার মধ্যে সরকারি আধিকারিকরাও যুক্ত ছিলেন। আর আমরা দীর্ঘ কেউ 12 বছর, কেউ 15 বছর ব্যান ছিলাম, যেহেতু আমরা ভয়েসটাকে রেজ করেছিলাম ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। আজকে সরকার পাল্টেছেন এবং মুখ্যমন্ত্রী সমস্ত সিন্ডিকেটগুলো উনি ক্লিন করছেন, বিষবৃক্ষগুলো ক্লিন করছেন, নেক্সাসগুলো। সেই জন্য আমরা সাহস পেয়ে আবার আমরা একজোট হয়ে অনেক বঞ্চিত শিল্পীর কথা আমরা দুজনেই বলছি। আমরা শুধু আমাদের মঞ্চটা যাতে পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, এই লবি কালচার, সিন্ডিকেটবাজি, নেক্সাস, কাটমানি, এগুলো যাতে বন্ধ হয়। আগে টিভি9 বাংলা ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছিলেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং দোলা বন্দ্যোপাধ্যায়? শুরু। ইন্দ্রনীল সেনের একজন মিউজিশিয়ান, তার নাম ঝুনু, ভালো নাম প্রবীর মল্লিক। সে যে কীভাবে এই টাকা 9-6 করতো তার সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। তার মেয়ে INCA ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে, আর্টিস্টদের মধ্যে তৃষা পারুই সরকারি চাকরি পেয়েছে, গার্গী ঘোষ সরকারি চাকরি পেয়েছে, নাদিমুল হক হঠাৎ করে মিউজিক কলেজের অধ্যাপক হয়ে গেছে 46-47 বছর বয়সে, যে ফিশারিতে কাজ করতো কিরণময় নন্দের সময়। একটা বিশাল গ্রুপ আছে যাদের কাছে ইন্দ্রনীল সেনের টাকা যেত। ধরো একটা টাকা দিয়ে দিল আমাকে, ধরো আমি ধরো 10টা অনুষ্ঠান পেলাম, 7,000 টাকা বাধা রেট, আমাকে বলে দেওয়া হলো তোর ব্যাংকে 7,000 টাকা যাবে, ওখান থেকে 2,000 টাকা আমাকে ব্যাক করিস। আর তোমার মিউজিশিয়ানদের বলা হতো তোর 5টা প্রোগ্রাম, একদিনে ধরো 5টা উৎসব চলছে, 5টা প্রোগ্রাম থাকবে, 4,000, ওখান থেকে তুই আমাকে 1,000 টাকা ব্যাক করিস। এটা তো ইন্দ্রনীল সেন সরাসরি বলতেন না? নিশ্চয়ই সরাসরি বলতেন। তার ওই নেক্সাসটা চালাতো, নাম বললাম প্রবীর ঘোষাল, ঝুনু। এই যে এই নেক্সাস, শিল্পীদের একটা নেক্সাস যারা আছে তারা চালাতেন, এখানেও একটা নেক্সাস চালাতেন। একজন যিনি টপে বসে আছেন তিনি সবাই তার সাঙ্গপাঙ্গ, তার কোটাল, মন্ত্রী, শান্ত্রী, সেনাপতি, তাদের দিয়ে চালাতেন। কাটমানি চাওয়ার ব্যাপারটা আছে, এটা আমরা কিন্তু শুনতে পেয়েছি। মাননীয় CM মহাশয়, হাত জোর করে বলছি, আপনি ইন্দ্রনীল সেন এবং তার যারা পরিষদ রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, এবং তার সাথে সাথে আমি 3 জন অপার কথা বলেছি, পার্থ কিন্তু একজনই, ইন্দ্রনীল সেন। এই 3 জন অপাকে খুঁজে আমরা দেব, আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। কে মানে কিছু কি হিন্ট দিতে চান বা নাম? না, আমরা নাম দিতে চাই না, আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাদের নাম দেব। যেভাবে তারা সিন্ডিকেট শিল্পী মহলে চালিয়েছে, শিল্পীর সত্তাগুলোকে নষ্ট করেছে, শিল্পীদের পেছনের সারিতে করে দিয়েছে, আমার মনে হয় এভাবে শিল্পীরা কমপ্লেন করতে আসছে, তাদের সমস্যার সমাধান হবে, এবং যারা এই ধরনের করেছে ইন্দ্রনীল সেন এবং তার সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে
মানে পুরোপুরিভাবে বিচার হবে এবং তারা অবশ্যই শাস্তি পাবে। সরকার বদলাতেই আশার আলো দেখেছেন নিহত তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। স্বামীর খুনে সিবিআই তদন্তে এবার হয়তো গতি আসবে, এবার হয়তো বিচার মিলবে। দ্রুত বিচারের জন্য উদ্যোগী হবেন মুখ্যমন্ত্রী, এমনটাই তিনি ভরসা দিয়েছেন। শুভেন্দু অধিকারীর কাছে দরবার করে আশাবাদী বালির নিহত তৃণমূল কর্মীর স্ত্রী। হ্যাঁ, যে ধীরে হচ্ছে এটা খুব, এটা আমি বলেছি ওনাকে বুঝিয়ে ভালোভাবে